ওয়েলকাম টু A to Z বায়োলজিক্যাল সায়েন্স। তো আজ আমরা ক্লাস 11-এর যে বায়োলজিক্যাল সায়েন্স তার যে টোটাল পরীক্ষাটা হবে সেমিস্টার পদ্ধতিতে, তার প্রথম সেমিস্টারে যে টপিকগুলো আছে ক্লাস 11-এর সেইগুলো আমরা ডিসকাস করি প্রথমে, এবং ডিসকাস করার পরে আমরা কি করব না ইউনিট 3 যেটা আছে তার এমসিকিউ আমরা সলভ করব। তো দেখো, টোটাল সেমিস্টার 1-এ তোমাদের টোটাল নাম্বার আছে 35। সেখানে ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম অর্থাৎ টপিক 1 থেকে 8 অর্থাৎ 8টা এমসিকিউ পড়বে। টপিক 2 হচ্ছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, এই চ্যাপ্টার থেকে 12টা এমসিকিউ থাকবে 12। আর ইউনিট 3 সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস, এই চ্যাপ্টার থেকে বা এই ইউনিট থেকে থাকবে 15 নম্বর, টোটাল 35 নম্বর এমসিকিউ। এবং বলে দিই, এই এমসিকিউ কোশ্চেনগুলো কিন্তু শুধুমাত্র এমসিকিউ তা নয়, এখানে ম্যাচিং পড়তে পারে বা কলাম এ কলাম বি ম্যাচিং পড়তে পারে, শূন্যস্থান পড়তে পারে, যে কোনো একটা চারটের মধ্যে যে কোনো ঠিক হবে সেটা হতে পারে, বা অ্যাসারশন রিজনিং হতে পারে, বিভিন্ন টাইপের। তো আজ আমরা সেসব নিয়ে আলোচনা করব না। আজ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট 3-র সেল স্ট্রাকচার এবং ফাংশনের যে সেল দ্য ইউনিট অফ লাইফ, এই যে চ্যাপ্টার যে টোটাল এমসিকিউ সেটা আমরা ডিসকাস করব। এবং শুধুমাত্র ডিসকাস করব সেটা নয়, আমরা প্রত্যেকটা অপশানকে ডিসকাস করব, যাতে করে একটি কোশ্চেনের মধ্য দিয়ে আমাদের অনেকগুলি কোশ্চেনের অ্যান্সার সলভ হয়ে যায়। তো দেখো, আমরা পরপর দ্য সেল ইউনিট অফ লাইফ এই চ্যাপ্টার এমসিকিউগুলো শুরু করব। দেখো, তো প্রথম কোশ্চেন হচ্ছে, যে অঙ্গাণুটি প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক উভয় কোষেই দেখা যায় তা হলো। অর্থাৎ এখানে বলছে যে কোন কোষাঙ্গাণুটি প্রাণী এবং এই প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষ দেখা যায়। তো দেখো, সবার আগে আমাদেরকে জানতে হবে যে প্রোক্যারিওটিক কোষের কিছু বৈশিষ্ট্য আছে যেটা, আর ইউক্যারিওটিক কোষের কিছু বৈশিষ্ট্য আছে। তো আমরা যেটা মেন জিনিস দিয়ে জানি যে ইউক্যারিওটিক মানে উন্নত ধরনের নিউক্লিয়াস, এবং ইউক্যারিওটিক কোষে পর্দা ঘেরা কোষাঙ্গাণু থাকে, কিন্তু প্রোক্যারিওটিক কোষে কোনো পর্দা ঘেরা কোষাঙ্গাণু থাকে না। তাহলে কি হবে? এখন গলগি বস্তু ইউক্যারিওটিক কোষের একটি কোষাঙ্গাণু যার গায়ে পর্দা আছে। মাইটোকন্ড্রিয়া এমন একটি কোষাঙ্গাণু যার পর্দা আছে। লাইসোজোম এমন একটি কোষাঙ্গাণু যার পর্দা আছে। আমি প্রথমে বলেছি প্রোক্যারিওটিক কোষের ওর মধ্যে কোনো পর্দা ঘেরা কোষাঙ্গাণু থাকে না, কিন্তু একমাত্র রাইবোজোম আমি যেটা দেখলাম যে রাইবোজোম অপশানটি এটা ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক উভয় কোষেই থাকে। তার কারণ হচ্ছে রাইবোজোমের কোনো পর্দা নেই। তাই যেহেতু পর্দা নেই, তাহলে ও ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক দুটো বৈশিষ্ট্যকেই স্যাটিসফাই করছে। সেই জন্য অ্যান্সার হবে কি না রাইবোজোম। নেক্সট কোশ্চেন কি? দেখো, প্রোটিন সংশ্লেষের স্থান হলো। তো প্রোটিন সংশ্লেষের স্থান মানে অর্থাৎ কোষের মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে প্রোটিন তৈরি হয়। তো আমরা জানি যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর বলা হয়। গলগি বস্তুর প্রধান কাজ ক্ষরণকারী বস্তু হিসেবে চিনতে পারি আমরা। লাইসোজোমকে আমরা আত্মঘাতী থলি, যেখানে বিভিন্ন হাইড্রোলাইটিক এনজাইম তৈরি হয়। আর এই যে রাইবোজোম, এই রাইবোজোমকেই বলা হয় প্রোটিন তৈরির স্থান। যে রাইবোজোম কি করে না এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গায়ে গিয়ে বসে থাকে, এবং রাইবোজোম যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে গিয়ে বসে, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা কিন্তু বলি আরইআর, অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। নেক্সট কোশ্চেন কি বলছে না কোষ পর্দার বৈশিষ্ট্য কি? অর্থাৎ একটা দারুণ কোশ্চেন। দেখো, কোষ পর্দার বৈশিষ্ট্য মানে কোষ পর্দার এমন একটি বৈশিষ্ট্য আছে যে কোষ পর্দার মধ্যে যে কোনো বস্তু সহজেই কোষ পর্দাকে অতিক্রম করে বাইরেও যেতে পারবে না, ভেতরেও যেতে পারবে না। এবার দেখো, যদি বলতাম ভেদ্য, তাহলে ভেদ্য হলে কি হতো? যে কোনো কিছুই কোষ পর্দার মধ্য দিয়ে ভিতরে বা বাইরে ঢুকতে পারতো। অভেদ্য মানে কি? কোনো কিছু ঢুকতে পারে না। অর্ধভেদ্য মানে কি? হাফ ঢুকতে পারে, হাফ ঢুকতে পারে না, এমন নয়। প্রভেদক ভেদ্য পর্দা মানে হচ্ছে, তাহলে কি হবে? প্রভেদক ভেদ্য পর্দা মানে এমন একটি পর্দা যার মধ্য দিয়ে ওই যে কোষ পর্দা
সে ঠিক করবে যে আমার মধ্যে কে আসতে পারবে কি পারবে না। সেটা ডিপেন্ড করছে কিসের ওপরে? না, যে বস্তুটা ঢুকতে চাইছে তার নেচারের ওপর বা তার প্রকৃতির ওপর, অর্থাৎ সে কি জলকে ভালোবাসে বা জলকে ঘৃণা করে, বা হাইড্রোফোবিক কি হাইড্রোফিলিক, তার উপরে। তো যেহেতু যে কোনো কিছু ঢুকতে পারে না, পর্দা যাকে মনে করবে ঠিক তাকেই ঢোকাবে, সেই জন্যে কোষ পর্দার এই বৈশিষ্ট্যকে বলা হয় প্রভেদক ভেদ্য পর্দা। তাহলে অ্যান্সার কি হবে? প্রভেদক ভেদ্য পর্দা। এবার দেখো, এখানে একটা জিনিস আমি বলে দিই। কোষ পর্দার মধ্য দিয়ে সহজেই অতিক্রম করতে পারে কারা? যেমন জল, তারপরে বিভিন্ন গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, এরা। এরপরে দেখো, কোষের পিনোসাইটোসিস পদ্ধতিতে গৃহীত হয়। অর্থাৎ পিনোসাইটোসিস মানে কি? কোনো কোষ যখন কোনো কিছুকে গ্রহণ করে, যদি সেটা কঠিন বস্তুকে গ্রহণ করে তাহলে আমরা বলি কি? ফ্যাগোসাইটোসিস। আর যদি তরল কোনো বস্তুকে বা তরল কোনো পদার্থকে সে নিজের মধ্যে আপটেক করে, তাহলে সেটাকে বলা হয় পিনোসাইটোসিস, অর্থাৎ ড্রিঙ্কিং। পিনোসাইটোসিস কথার অর্থ সেল ড্রিঙ্কিং, অর্থাৎ সেলকে যে সমস্ত কোষ কোনো কোষকে আক্রমণ বা মারার জন্যে তাকে যদি ভিতরে ঢুকিয়ে নেয় তরল পদার্থ রূপে, তাহলে সেই পদ্ধতিকে আমরা বলবো পিনোসাইটোসিস। আর যদি কোনো কোষ, যেমন ম্যাক্রোফাজ সেল বা ডেনড্রাইটিক সেল, কোনো কোষকে বা যে কোনো কোষের ধরো বয়স হয়ে গেছে তাকে মারবে, তাহলে সেইটাকে মারার জন্য যদি সলিড বস্তু হয় সেটা, তাহলে সেটাকে আমরা বলবো কি? ফ্যাগোসাইটোসিস। তাহলে অপশন হবে কি? তরল পদার্থ। কে সিদ্ধান্ত করেন প্রতিটি কোষ পূর্বতন কোষ থেকে সৃষ্টি হয়? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো কি এটা? না, রবার্ট ব্রাউন কি করেছিল? মাইটোকন্ড্রিয়া। তারপরে ভিরচাও, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যে প্রতিটি কোষ পূর্বতন কোষ সৃষ্টি হয়। অর্থাৎ যখন সেল থিওরি যারা দিয়েছিলেন, সেই সেল থিওরি আবিষ্কার হওয়ার পর সেখানে একটা সমস্যা সৃষ্টি হয়েছিল যে সেলটা কি করে তৈরি হয়। অর্থাৎ ধরো একটা সেল আছে, তাহলে পরবর্তী সেল তৈরি হবে কি করে? অর্থাৎ সেল থিওরি যারা ওনারা দিয়েছিলেন, এবং সেল থিওরিতে বলতে পারেন বা কোষ তত্ত্বতে বলতে পারেননি যে কোন পদ্ধতিতে অর্থাৎ কি বলল না, সেল থিওরিতে বিজ্ঞানী স্লেইডেন ও সোয়ান, ওনারা দুজনেই সেল তত্ত্ব বা সেল থিওরি দিয়েছিল আর কি। তো ওনারা বলতে পারেননি যে কোষ কিভাবে তৈরি হয়। তখন বিজ্ঞানী রুডলফ ভিরচাও অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা উনি বলেছিলেন যে প্রত্যেকটি কোষ তার পূর্বের যে কোষ সেখান থেকে সৃষ্টি হয়। তাহলে কে সিদ্ধান্ত করেন যে প্রতিটি কোষ তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয়? সেটা হচ্ছে রুডলফ ভিরচাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সেল থিওরির। আয়তনে সব থেকে বড় জীবকোষ হলো, দেখো এখানে কিছু ইনফরমেশন আমাদের জানতে হবে। তো আয়তনে সব থেকে বড় জীবকোষ হলো অস্ট্রিক বা উট পাখির ডিম। এবার অ্যাসিটেবুলেরিয়া কি? অ্যাসিটেবুলেরিয়া হলো সব থেকে বড় উদ্ভিদ কোষ, অ্যাসিটেবুলেরিয়া। আর অপশান ডি, মানুষের ডিম্বাণু। কি বলছে না, মানুষের ডিম্বাণু হচ্ছে হিউম্যান বডিতে বা মানুষের দেহে সব থেকে বড় কোষ, আর মানুষের দেহে সব থেকে ছোট কোষ হচ্ছে কি না, শুক্রাণু। ক্লিয়ার? তাহলে অ্যান্সার হবে কি? উট পাখির ডিম। এরপর দেখো, কোষ পর্দার মধ্য দিয়ে সহজেই চলাচল করতে পারে। দেখো কিছুক্ষণ আগেই কিন্তু আমরা বলে দিয়েছি যে কোষ পর্দার মধ্য দিয়ে কারা সহজে যেতে পারে। অর্থাৎ কোষ পর্দার স্ট্রাকচার যদি তুমি দেখো, কোষ পর্দার স্ট্রাকচার দেখলে এইরকম, অর্থাৎ কোষ পর্দা যদি দেখো তাহলে এইরকম বাইলেয়ার থাকে কোষ পর্দার, এরকম বাইলেয়ার। অর্থাৎ আমি যে গোল গোলগুলো আঁকলাম এটা হচ্ছে ফসফোলিপিড, এইটা ফসফোলিপিড, এটা হচ্ছে ফসফোলিপিডের হেড, আর এইটা হচ্ছে এবার দেখো কোষ পর্দার মধ্য দিয়ে সহজে চলাচল করতে পারে কারা। তো কোষ পর্দার মধ্য দিয়ে সহজে চলাচল করতে পারে কারা না, এটা বুঝতে গেলে আমাকে আগে কোষ পর্দা কেমন হয় সেটা দেখতে হবে। অর্থাৎ ধরে নাও এটা একটা কোষ পর্দা, কোষ পর্দা লিপিডের বাইলেয়ার দিয়ে তৈরি। তো আমি যে এই যে এটা তৈরি করছি, এটা অ্যাকচুয়ালি কি না, এটা হচ্ছে ফসফোলিপিড, যার
এই যে দুটো নিচের দিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টেল, আর উপরের দিকে গোল, এটা হচ্ছে হেড। তাহলে কি হবে? তাহলে আমাকে এখন জানতে হবে যে কিভাবে এই যে ফসফোলিপিডের হেড এবং টেল তার মধ্য দিয়ে কি যাতায়াত করতে পারে। অর্থাৎ ফসফোলিপিডের ভিতরের দিকে তোমরা দেখতে পেলে যে ভিতরের দিকে টেলটা থাকে, অর্থাৎ টেলটা হাইড্রোফোবিক, যে জলকে ঘৃণা করে, আর বাইরের দিকের যে পোর্শনটা সেটা হচ্ছে হাইড্রোফিলিক, যে জলকে ভালোবাসে। অর্থাৎ আমরা যদি এখানে দেখি যে কোষপর্দার মধ্য দিয়ে সহজে চলাচল করতে পারে কোনটি, না কোষপর্দার মধ্য দিয়ে সহজে চলাচল করতে পারবে কোনটি, না জলে দ্রবণীয় বস্তু। কারণ কিছুক্ষণ আগে আমরা বললাম যে সেই সমস্ত বস্তু যারা সহজেই কোষপর্দা অতিক্রম করতে পারে তারা কারা? তারা হচ্ছে, প্রথমে বললাম জল, তারপরে বিভিন্ন গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন। তারপর দেখো 8 নম্বর কোশ্চেন, সার্কোপ্লাজমিক রেটিকিউলাম। সার্কোপ্লাজমিক রেটিকিউলাম নাকি? তোমরা জানো যে নর্মাল কোষের মধ্যে যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থাকে, ঠিক ওই এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম যখন পেশি কোষে থাকে, অর্থাৎ মাসেল সেল, পেশি মাসেল বা পেশিতে যখন এন্ডোপ্লাজমিক পেশি কোষের মধ্যে যখন এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থাকে, তখন সেই ইআরকে বা সেই এন্ডোপ্লাজমিক রেটিকিউলামকে বলা হয় কি বলা হয়? সার্কোপ্লাজমিক রেটিকিউলাম। এখন এই সার্কোপ্লাজমিক রেটিকিউলামের মধ্যে কি সঞ্চয় থাকে? সার্কোপ্লাজমিক রেটিকিউলামের মধ্যে, অর্থাৎ মাসেল বা পেশি সংকোচনের সময় ক্যালসিয়াম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। আর এই ক্যালসিয়াম ম্যাক্সিমাম যেটা স্টোর থাকে সেটা হচ্ছে এই যে পেশিকোষের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর্থাৎ সার্কোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে। ক্লিয়ার? আর একটা জিনিস আমরা বলে দিই, এই ম্যাগনেসিয়াম আয়নটা মনে রাখবে। ম্যাগনেসিয়াম আয়নটা কিন্তু তোমরা হয়তো নাম শুনেছো যে রাইবোজোমে দুটো সাব ইউনিট থাকে, লার্জ এবং স্মল সাব ইউনিট। সেখানে তোমরা যে লার্জ এবং স্মল সাব ইউনিটকে জয়েন করতে যে আয়ন সাহায্য করে সেটা কিন্তু ম্যাগনেসিয়াম। আর সোডিয়ামের তো তোমরা জানো যে যখন আমরা নিউরনের থেকে একটা নিউরন থেকে অপর নিউরনে সিগন্যাল ট্রান্সফার করি, সিগন্যাল ট্রান্সডাকশন করি, সেখানে সোডিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এরপর দেখো প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়েড নাম হলো, অর্থাৎ দেখো কি বলতে চাইছে এটা, যেহেতু প্রোক্যারিওটিক কোষের মধ্যে পর্দাঘেরা কোষাঙ্গাণু থাকে না, এবং প্রোক্যারিওটিক কোষের মধ্যে অনুন্নত শ্রেণীর কি থাকে না নিউক্লিয়াস থাকে। অর্থাৎ যে নিউক্লিয়াসে কোনো পর্দা থাকে না। অর্থাৎ প্রোক্যারিওটিক কোষের যে ডিএনএটা থাকে সেটা সাইটোপ্লাজমে ঘুরে ঘুরে বেড়ায়। তো এই যে প্রোক্যারিওটিক কোষের মধ্যে যে সাইটোপ্লাজমে যে ডিএনএ এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ এই যে জায়গাটায় যে ডিএনএটা আছে, ওই সার্কুলার ডিএনএ, প্রোক্যারিওটিক কিন্তু সার্কুলার ডিএনএ, সেই সার্কুলার ডিএনএ কি না জেনোফোর নামে পরিচিত। এখন কোশ্চেন হলো প্লাজমিড কি? প্লাজমিড ব্যাকটেরিয়ার মধ্যে থাকা, ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ ছাড়াও আরও একটি সেলফ রেপ্লিকেটিং, অর্থাৎ যে নিজে নিজে প্রতিলিপিকরণ করতে পারে এমন থাকে, যার নাম প্লাজমিড। এপিজোম কি? দেখো এপিজোম ইউক্যারিওটিক কোষে, প্রোক্যারিওটিক কোষে দেখা যায় না, এটি ইউক্যারিওটিক কোষে দেখা যায়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এপিজোম হচ্ছে প্লাজমিডের মতোই, প্লাজমিড যে কাজটা করে প্রোক্যারিওটিক সেলে, এপিজোম ইউক্যারিওটিক সেলে সেই কাজটাই করে। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে প্লাজমিড যখন কোনো ব্যাকটেরিয়ার মধ্যে থাকে, তো এই ব্যাকটেরিয়া যে নিজস্ব ডিএনএ তার সঙ্গে কিন্তু ইন্টারফিয়ার বা তার সঙ্গে একসঙ্গে জুড়ে যেতে পারে না। কিন্তু এপিজোম যেটা ইউক্যারিওটিক কোষে যেটা থাকে, সেটা কিন্তু ইউক্যারিওটিক কোষের যে জিনোম বা ডিএনএ তার সঙ্গে কিন্তু ইন্টারফেয়ার বা ও আটকে যেতে বা জুড়ে যেতে বা ম্যাচিং হতে পারে। এটা একটা বৈশিষ্ট্য এপিজোম। আর মেসোজোমটা কি না? মেসোজোম হচ্ছে আমাদের কোষে বা আমাদের দেহে মাইটোকন্ড্রিয়া যে কাজটাই করে, ঠিক একটা ব্যাকটেরিয়ার দেহে যেহেতু মাইটোকন্ড্রিয়া থাকে না, যেহেতু ব্যাকটেরিয়াতে পর্দাঘেরা কোষাঙ্গাণু থাকে না, তাই মাইটোকন্ড্রিয়া থাকবে না। সেই জন্যে মাইটোকন্ড্রিয়ার কাজটা, অর্থাৎ শ্বসন বা বিভিন্ন এনজাইম তৈরি করার যে কাজ, সেটা কিন্তু মেসোজোম করে। এখন মেসোজোমটা কি না? মেসোজোমটা হচ্ছে ব্যাকটেরিয়ার যে পর্দা, কোষ পর্দা, সেই কোষ পর্দা তার ভিতরের দিকে আঙুলের মতো ভাঁজ হয়ে মেসোজোম গঠন করে। তাহলে অ্যান্সারটা কি না? প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়েডের নাম হচ্ছে জেনোফোর, অর্থাৎ
প্রোক্যারিওটিক কোষের যে নগ্ন ডিএনএ, অর্থাৎ যার কোনো বাইরে পর্দা থাকে না বা নিউক্লিয়াস থাকে না, সেই রকম ডিএনএকে বলা হয় নগ্ন ডিএনএ, বা সেটাকেই আমরা জেনোফোর নামে চিনি। এরপর দেখো ফসফোলিপিড। তো দেখো ভিডিওটা হয়তো একটু বড় হবে, তো বড় এই জন্যই হবে কারণ আমরা প্রত্যেকটা কোশ্চেনকে কিন্তু ডিসকাস করছি। ফসফোলিপিড, দেখো ফসফোলিপিড আমি একটু আগেই বললাম যে ফসফোলিপিড এটা হচ্ছে একটা ফসফোলিপিড। এখন দেখো ফসফোলিপিডের নিচের দিকের অংশটা হচ্ছে টেল, অর্থাৎ টেল, আর উপরের দিকে হচ্ছে হেড। এখন এই যে হেড, সে হচ্ছে জলকে ভালোবাসে, আর এ জলকে ঘৃণা করে। তাহলে ফসফোলিপিড দেখো দুই দিকে দুটো অংশ, একটা অংশ জলকে ভালোবাসে আর একটা অংশ জলকে ভালোবাসে না। অর্থাৎ সেই জন্যে যেহেতু একটাই ফসফোলিপিডের মধ্যে তার দুটো প্রপার্টি আছে, সেই জন্যে অ্যাম্ফিপ্যাথিক অণু বলা হয় ফসফোলিপিডকে। হাইড্রোফোবিক কেন বলা হবে না? কারণ হাইড্রোফোবিক নিচের দিকে ঠিক আছে, কিন্তু উপরের দিকে দেখো হাইড্রোফিলিক, অর্থাৎ হেড হচ্ছে হাইড্রোফিলিক আর টেল হচ্ছে হাইড্রোফোবিক। তাই দেখো ফসফোলিপিডের মধ্যে বোথ হাইড্রোফোবিক এবং বোথ হাইড্রোফিলিক দুটোই আছে, সেই জন্যে ফসফোলিপিড একটা অ্যাম্ফিপ্যাথিক অণু। ক্লিয়ার? নেক্সট দেখো, মাইক্রোফিলামেন্ট বান্ডিল থেকে তৈরি হয়। এইটা দেখো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। মাইক্রোফিলামেন্ট অর্থাৎ অনুতন্তু বা অনুতন্তু যেটাকে বলি আমরা, সেটা সিলিয়া বা ফ্লাজেলা তোমরা যেটা পড়বে, অর্থাৎ ফ্লাজেলা যেমন বিভিন্ন ব্যাকটেরিয়ার দেহে ফ্লাজেলা থাকে, সিলিয়া যেমন আমাদের বিভিন্ন অংশে থাকে, প্যারামিসিয়ামে সিলিয়া থাকে, আমাদের শরীরে সিলিয়া থাকে বিভিন্ন জায়গায়। অর্থাৎ এই যে সিলিয়া বা ফ্লাজেলা, সেটা তার যেখান থেকে তৈরি হয়, অর্থাৎ যে প্লাজমা পর্দার উপর থেকে, যেমন ধরে নাও এখান থেকে এরকম ফ্লাজেলা বেরিয়েছে, অর্থাৎ এই যে জায়গা থেকে ফ্লাজেলাটা বেরিয়েছে এই জায়গায় বলে রুট, আর এই রুটটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট বান্ডেল থেকে তৈরি হয় সিলিয়ারি রুটলেটস। অর্থাৎ এই যে রুটলেটস বা সিলিয়ারি, এইটা তৈরি হয় কোথা থেকে? না মাইক্রোফিলামেন্ট বান্ডিল থেকে। এরপরে দেখো এর মধ্যে কোনটি সঠিক নয়। এখন এই কোশ্চেন সলভ করতে গেলে তোমাদেরকে একটা জিনিসভাবে সলভ করতে হয়। এর মধ্যে এলিমিনেশন মেথড, অর্থাৎ তোমরা কোনটা জানো শিওর সেইটাকে ঠিক করতে হবে আর বাকিগুলো বাদ দিতে হবে। যেমন আমি যদি বলি এর মধ্যে কোনটি সঠিক নয়, তো আমরা জানি যে রবার্ট ব্রাউন কোষের আবিষ্কর্তা, কিন্তু এটা তো সঙ্গে সঙ্গেই ভুল, কারণ আমরা অ্যাকচুয়ালি জানি কি যে কোষের আবিষ্কর্তাকে রবার্ট হুক, কিন্তু এখানে প্রথম অপশানই বলে দিয়েছে কি যে রবার্ট ব্রাউন। তার মানে আর কিছু দেখারই দরকার নেই, প্রথম অপশানটাই কি? প্রথম অপশানটা হচ্ছে ভুল, মানে ওটাই ঠিক নয়। তাহলে বাকি কি? স্লেডেন ও সোয়ান কি না এরা কোষ তত্ত্বের প্রবক্তা। ভিরচাও ব্যাখ্যা করেন কি না নতুন কোষ সৃষ্টি হয় অবশ্য পুরনো কোষ থেকে। ঠিক আছে, তারপরে দেখো অপশান ডি কি বলছে? একটি এককোষী প্রাণী তার সমস্ত জৈবিক ক্রিয়াকর্ম তার কোষের মধ্যে সম্পন্ন করে। দেখো যেমন অ্যামিবা এককোষী, তাহলে ওর দেহের সমস্ত কাজ ও নিজেই করবে, সেই জন্য এককোষী প্রাণী, সে নিজেই তার সমস্ত কাজ করে। কিন্তু আমাদের দেহে কি? আমরা তো এককোষী নয়, আমরা বহুকোষী। তাহলে আমাদের বিভিন্ন অঙ্গ আছে, হার্ট, ব্রেন, কিডনি, তার আলাদা আলাদা কাজ করছে, কিন্তু এইরকমভাবে কিন্তু কাজ করতে পারে না প্রোক্যারিওটিক জীবের ক্ষেত্রে। নতুন কোষ সৃষ্টি হয়, নতুন কোষ তৈরি হয় কি করে? না নতুন কোষ তৈরি হয়, আমি কি বললাম না অবশ্যই পুরনো কোষ থেকে নতুন কোষ তৈরি হয়। তাকে দেখো ব্যাকটেরিয়ার সন্ধানের ফলে, তো ব্যাকটেরিয়ার সন্ধানের ফলে এখানে কেন হতে যাবে? ব্যাকটেরিয়ার সন্ধান, সেখানে ইস্ট বা এই ক্ষেত্রে অ্যালকোহল তৈরি হতে পারে। পুরনো কোষের পুনরুৎপাদন, তো পুনরুৎপাদন মানে কি? রিজেনারেশন। অজৈব বস্তু থেকে তাও নয়, অর্থাৎ আগের কোনো কোষ থেকে, অর্থাৎ আগেই তো বললো রুডলফ ভিরচাওয়ের এটাই তো বলে গেছেন যে আগের কোনো কোষ থেকে তৈরি হবে। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে দেখো 14 কি বলছে? প্রতিটি সজীব বস্তুর, অর্থাৎ নিচে কোনটি সঠিক? প্রতিটি সজীব বস্তুর কোষে একটি নিউক্লিয়াস থাকে, তো এটা ঠিক। প্রাণী কোষ ও উদ্ভিদ কোষে উভয়ের কোষ প্রাচীর থাকে, এটা তোমরা সবাই জানো যে কোষ প্রাচীর শুধুমাত্র কাদের থাকে? কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষের থাকে না। কিন্তু দেখো অপশান বিতে বলছে যে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ উভয়েরই নির্দিষ্ট কোষ প্রাচীর থাকে, তার মানে এটা কোনটি সঠিক নয়? তার মানে ওটা ভুল।
প্রোক্যারিওটিক কোষের কোনো রকম পর্দা ঘেরা কোষাঙ্গাণু থাকে না। তো কিছুক্ষণ আগেই আমরা বললাম যে প্রোক্যারিওটিক কোষের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে সেখানে কোনো পর্দা ঘেরা কোষাঙ্গাণু থাকে না, অর্থাৎ প্রোক্যারিওটিক কোষ কিন্তু মেমব্রেনলেস, অর্থাৎ কোনো মেমব্রেন বা পর্দাযুক্ত কোষাঙ্গাণু থাকে না, পর্দাযুক্ত সেল অর্গানেল থাকে না। তাহলে কোনটি নিচের, তারপর অপশান ডি কি বলছে, কোষ স্বতঃস্ফূর্তভাবে অজৈব বস্তু থেকে। দেখো অজৈব বস্তু থেকে তৈরি হতেই পারে না, তাহলে 14 দাগের যে অপশান সেটা অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর দেখো অন্তঃকোষীয় প্রকোষ্ঠ কোথায় দেখা যায় না। এখন দেখো নিম্ন শ্রেণীর উদ্ভিদ অন্তঃকোষীয় প্রকোষ্ঠ কথার এখানে বলতে চেয়েছে যে কোষ গহ্বর বা সেল ভ্যাকুওল। এখন সেল ভ্যাকুওল বা কোষ গহ্বর প্রোক্যারিওটিক, নিম্ন শ্রেণীর উদ্ভিদ, উচ্চ শ্রেণীর উদ্ভিদ সবারই থাকে, কিন্তু ইউক্যারিওটিক কোষে কিন্তু অন্তঃকোষীয় প্রকোষ্ঠ থাকে না। তাহলে কোনটা অ্যান্সার হবে? ইউক্যারিওট। এরপর দেখো কোষীয় অঙ্গাণু পাওয়া যায়। কোষীয় অঙ্গাণু পাওয়া যায় কি না, এখানে দেখো ব্যাকটেরিয়াতে কোনো কোষ অঙ্গাণু কিন্তু পাওয়া যায় না, প্রোক্যারিওটিক কোষেও পাওয়া যায় না, ইউক্যারিওটিক কোষে পাওয়া যায়। এবং সায়ানোব্যাকটেরিয়া, দেখো সায়ানোব্যাকটেরিয়ার কোষেও কিন্তু বিভিন্ন কোষীয় অঙ্গাণু পাওয়া যায়। আমি যদি বলি সেল অর্গানেল, বিভিন্ন কোষ অঙ্গাণু, তাহলে কিন্তু ইউক্যারিওটিক কোষেও পাওয়া যাবে, আবার সায়ানোব্যাকটেরিয়ার কোষেও পাওয়া যাবে, অর্থাৎ এখানে অপশান বি এবং ডি দুটোই হতে পারে। ক্রিস্টি কোন অঙ্গাণুর সাথে সম্পর্কিত? দেখো ক্রিস্টি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তুমি যদি দেখো মাইটোকন্ড্রিয়া, তার যে এই ভিতরের এরকম পর্দা, এইরকম এই ভিতরের পর্দা, এখান থেকে এরকম ছোট ছোট ক্রিকেট র্যাকেট, আমরা ব্যাডমিন্টন খেলি, সে ব্যাডমিন্টন র্যাকেটের মতো ওই রকম ছোট ছোট জিনিস মাইটোকন্ড্রিয়া অন্তঃপর্দা, অর্থাৎ এটা বহিঃপর্দা, ভিতরেটা অন্তঃপর্দা, অন্তঃপর্দার গা থেকে কিন্তু এরকম র্যাকেট শেপের যে ক্রিস্টি সেটা কিন্তু বেরিয়ে আসে, যাকে মাইটোকন্ড্রিয়া ক্রিস্টি বা ফার্নান্ডেজ বা মোরান বলা হয়। তাহলে ক্রিস্টি কোন অঙ্গাণুর সাথে সম্পর্কিত? ক্রিস্টি অবশ্যই মাইটোকন্ড্রিয়ার সঙ্গে সম্পর্কিত। প্রোক্যারিওটিক কোষে কোনটি থাকে না? প্রোক্যারিওটিক কোষে কি থাকে না? নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয় পর্দা থাকে না, পর্দা ঘেরা। অর্থাৎ দেখো আমি কিছুক্ষণ আগেই বললাম প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয় পর্দা তো থাকেই না, একটা অন্যতম বৈশিষ্ট্য, এমনকি নিউক্লিয়াসও থাকে না, শুধুমাত্র যার যদি নিউক্লিয়াস মানে কি, তার পর্দা থাকবে। এখন যদি পর্দায় না থাকে তাহলে নিউক্লিয়াস থাকবে না, শুধুমাত্র ডিএনএ থাকে, আর পর্দা ঘেরা কোষ সংগ্রহ তো থাকেই না। তাহলে অপশান কোশ্চেন 18 নম্বরের অ্যান্সার কী হবে না, অ্যান্সার হবে সবকটি। ক্লিয়ার? প্রোক্যারিওটিক কোষে জিনগত বস্তুকে কি বলে? দেখো এই যে কিছুক্ষণ আগে বললাম যে প্রোক্যারিওটিক কোষের যে ডিএনএটা থাকে তার বাইরে কোনো পর্দা থাকে না, এবং যে অংশটায় থাকে ওইটাকে বলা হয় নিউক্লিয়ড। অর্থাৎ ব্যাকটেরিয়ার মধ্যে যে অংশে নগ্ন ডিএনএ, অর্থাৎ যার কোনো নিউক্লিয়াস নেই বা পর্দা নেই সেরকম ডিএনএ থাকে, সেটাকে বলা হয় নিউক্লিয়েড। আর এটা একমাত্র প্রোক্যারিওটিক কোষে থাকে। এর আর এক নাম জেনোফোরও বলা যেতে পারে, জেনোফোর বলা যেতে পারে। এরপর দেখো প্রোক্যারিওটিক কোষের জিনগত বস্তু কি না, প্রোক্যারিওটিক কোষে জিনগত বস্তু কি আগেই আমরা বলে দিই। প্রোক্যারিওটিক কোষে সার্কুলার ডিএনএ এবং একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে হিস্টোন প্রোটিন শুধুমাত্র ইউক্যারিওটিক কোষে পাওয়া যায়, প্রোক্যারিওটিক কোষে পাওয়া যায় না। তার মানে দেখো এখান থেকে অ্যান্সার বেরিয়ে যাবে হিস্টোনযুক্ত রৈখিক ডিএনএ। দেখো রৈখিক ডিএনএ তো হবেই না, ব্যাকটেরিয়ার ডিএনএ সবসময় সার্কুলার বা বক্রাকৃতি, গোলাকৃতি। আর ইউক্যারিওটিক কোষে আমাদের যে ডিএনএ সেটা কিন্তু অবশ্যই রৈখিক বা লিনিয়ার। তাহলে প্রোক্যারিওটিক কোষে লিনিয়ার তো হবেই না, তাহলে অপশান এ হবে না। হিস্টোনযুক্ত বৃত্তীয় ডিএনএ, দেখো হিস্টোন তো প্রোক্যারিওটিক কোষে পাওয়া যায় না। হিস্টোনবিহীন রৈখিক, দেখো হিস্টোনবিহীন কিন্তু রৈখিক ডিএনএ নয়, তাহলে হিস্টোনবিহীন বৃত্তীয় ডিএনএ, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং আরেকটা কথা এখানে বলে দিই যে ইউক্যারিওটিক কোষের যে শুক্রাণু, সেই শুক্রাণুতে কিন্তু হিস্টোন প্রোটিন থাকে না, তার পরিবর্তে প্রোটামিন নামক একটা প্রোটিন থাকে। এরপর দেখো নিচের কোনটিকে আত্মহননকারী থলি বলে? আত্মহননকারী থলি মানে কি? যে সমস্ত কোষ যার বয়স হয়ে যায়, ধরে নাও আমাদের দেহের কোনো কোষ তার বয়স হয়ে, আশেপাশের কোষের বয়স হয়ে গেছে বা নিজের কোষের বয়স হয়ে গেছে, তখন সেই বয়স্ক কোষটাকে কী করে মেরে ফেলতে হবে। সেই মেরে ফেলতে যে সাহায্য করে তার নাম হচ্ছে লাইসোজোম। কী করে মারতে পারে না, লাইসোজোমের মধ্যে বিভিন্ন হাইড্রোলাইটিক এনজাইম থাকে বা
যে কোনো প্রকৃতির এনজাইম থাকে সহজেই সে অন্যান্য জীবাণু বা অন্যান্য কোষকে সহজেই মেরে ফেলতে পারে। এছাড়াও দেখো লাইসোজোমের মধ্যে যে উৎসেচকগুলো পাওয়া যায় তারা কিন্তু সব অ্যাসিডিক, তার কারণ লাইসোজোমের গায়ে একটা প্রোটন চ্যানেল আছে যার মধ্য দিয়ে প্রোটন প্রবেশ করতে পারে। এখন যার মধ্যে প্রোটন বেশি, H+ বেশি, সে তো অ্যাসিডিক হবেই, তাই লাইসোজোমের এনজাইম অ্যাসিডিক প্রকৃতির। তাহলে অপশান কি? লাইসোজোম। কোনটির ক্ষেত্রে কোষতত্ত্ব পদার্থ নয়? দেখো এটা আমরা পড়বই না, একদম জানা কোশ্চেন যে ভাইরাস, যেটা ভাইরাসকে আমরা না জীব না জড় কোনো পর্যায়ে ফেলতে পারি না, তাই সেই জন্যে যখন বিভিন্ন ভাগে ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাককে ভাগ করা হয়েছে কোষতত্ত্বের ভিত্তিতে, তখন কিন্তু ভাইরাসকে কোনো গোত্রেই ফেলা হয়নি, যেহেতু ভাইরাস জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। এরপর দেখো তাহলে অ্যান্সার কী হবে? ভাইরাস। এরপর দেখো কোষের টোটিপোটেন্সি প্রদর্শন করে। টোটিপোটেন্সি মানে কি? অর্থাৎ যে কোষের সব কিছু উৎপাদন করার ক্ষমতা আছে, অর্থাৎ ধরে নাও আমাদের দেহে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে যে জাইগোট তৈরি হলো, সেই জাইগোট থেকে কিন্তু আমরা তৈরি হয়েছি, অর্থাৎ আমাদের দেহে যা যা কিছু আছে সব কিন্তু সেই জাইগোট থেকেই হয়েছে। শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, মহিলাদের ক্ষেত্রে যে জাইগোট আছে সেখান থেকে সব কিছু তৈরি হয়, শুধুমাত্র প্লাসেন্টা বা যেখানে দেখবে পরবর্তীকালে সন্তান হলে যে যে থলিতে থাকে প্লাসেন্টা, সেই প্লাসেন্টাটা কিন্তু এই টোটিপোটেন্সিকে সাপোর্ট করে না, কারণ প্লাসেন্টা কিন্তু শুধুমাত্র মায়ের যে মায়ের যে জাইগোট সেখান থেকেই যে হয়েছে এমন নয়, অর্থাৎ এইটাকে বলা হয় এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন। অর্থাৎ প্লাসেন্টা এমন একটা জিনিস, প্লাসেন্টা কিন্তু কি না টোটিপোটেন্সি দেখাতে পারে না, কারণ প্লাসেন্টা কখনোই মায়ের যে জাইগোট, সেই জাইগোট থেকে কিন্তু তৈরি হতে পারে না। সেই জন্যে টোটিপোটেন্সি শব্দের প্রদর্শন করতে পারেন কে না। এবার এই যে জিনিসটা আবিষ্কার করেছিলেন, যে এই যে একটি কোষের সমগ্র জিনিস উৎপাদন করার ক্ষমতা আছে, এটা কেউ করেছিলেন না, এটা হচ্ছে এফসি স্টোবার্ড। মিডল ল্যামেলা কী কী দিয়ে তৈরি মনে রাখবে? মিডল ল্যামেলা মানে কি? উদ্ভিদের যে কোষ প্রাচীর, দেখো নাও যদি উদ্ভিদের কোষ প্রাচীর এরকম পাশে পাশে উদ্ভিদের কোষ প্রাচীর থাকে, অর্থাৎ এটা ধরো একটা উদ্ভিদ কোষ, একটা উদ্ভিদ কোষ, এখন এই মাঝখানে এদের মধ্যে থাকে সিমেন্টিং লেয়ার মিডল ল্যামেলা। এই মিডল ল্যামেলা এদেরকে ধরে রেখেছে এরকম। মিডল ল্যামেলার এখানে প্রাইমারি ওয়াল, সেকেন্ডারি ওয়াল, এরকম বিভিন্ন, অর্থাৎ মাঝখানে একটা মিডল ল্যামেলা যেটা এই দুটোকে ধরে রেখেছে, এবং এটাকে সিমেন্টিং ম্যাটেরিয়াল হিসেবে বলা হতেও পারে। এবং এই সিমেন্টিং ম্যাটেরিয়াল মানে শক্ত, আর ক্যালসিয়াম থাকলে শক্ত, সেই জন্য দেখো এর অপশান কী হবে? ক্যালসিয়াম পেকটেট দিয়ে মিডল ল্যামেলা তৈরি। এবং মনে রাখবে আর একটা জিনিস, যে কোনো ফল যখন পেকে যায় বা পাকার সময় হয় তখন কিন্তু এই মিডল ল্যামেলাটা লেয়ারটা নষ্ট হতে থাকে, যাতে সেই ফলটা পেকে গেলে নরম হয়ে যায়, কারণ যতক্ষণ ক্যালসিয়াম পেকটেট অধিক পরিমাণে আছে ততক্ষণ কিন্তু সবুজ বা শক্ত থাকবে। ক্লিয়ার? তাহলে মিডল ল্যামেলা দিয়ে পেকটেট। এছাড়া হেমিসেলুলোজ কি? এটা উদ্ভিদের যে মেন কোষ প্রাচীর, সেই কোষ প্রাচীরে হেমিসেলুলোজ পাওয়া যায়। তারপর দেখো মুরামিক অ্যাসিড। এই মিউরামিক অ্যাসিডটা কি না, ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর সেটা হচ্ছে পেপটাইডোগ্লাইকান, সেই পেপটাইডোগ্লাইকানের একটি উপাদান কি? মিউরামিক অ্যাসিড। তাহলে তাহলে উত্তর কি হবে না? ক্যালসিয়াম পেকটেট। এরপর দেখো মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টি এবং অন্ত আবরণ থেকে বেরিয়ে আসা ছোট ছোট কণিকাকে কি বলে? দেখো এইটা আমরা যেটা কিছুক্ষণ আগে বললাম, যে ক্রিস্টি থেকে যে ছোট ছোট ব্যাডমিন্টন বা এর মতো বেরিয়ে আসে, এইটাকে বলা হয় ফার্নান্ডেজ অফ মোরান অথবা অক্সিজোম। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মাইলয়েড বডি কি? মাইলয়েড বডির ক্যান্সার রিলেটেড। ইনফরমোজোম মানে সেখানে যে আরএনএর গায়ে যে রাইবোজোম থাকে এবং সেই রাইবোজোমের সমস্ত ইনফরমেশান যুক্ত থাকে সেটাকে বলে ইনফরমোজোম। মাইক্রোজোম। এরপরে দেখো তাহলে কোনটা হবে না, এর মধ্যে অপশন 26-এর দাগ কী বলছে? কোন প্রকার পর্দা কোষে সবচেয়ে বেশি পাওয়া যায়? অর্থাৎ কোন পর্দাটা, এদের মধ্যে কোন পর্দাটা সবচেয়ে বেশি পাওয়া যায়? এখন দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বাইরে পর্দা আছে, গলগি বস্তুর পর্দা আছে, প্লাজমা পর্দা আছে, নিউক্লিয় পর্দার পর্দা আছে। কিন্তু একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যে কোষের মধ্যে নামের মধ্যে লুকিয়ে আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটা কিন্তু কোষের মধ্যে কি চারিদিকে, অর্থাৎ যদি আমি দেখাই, ধরে নাও এটা যদি পুরো একটা কোষ হয় এবং এটা নিউক্লিয়াস এবং এর গা থেকে এরকম
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেরিয়ে গেছে। তো এরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু সারা কোষের মধ্যে, সমস্ত কোষের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বিস্তৃত হয়ে আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রেটিকুলাম হচ্ছে নেটওয়ার্ক, জাল, অর্থাৎ জালের মতো চারিদিকে বিস্তৃতি হয়ে আছে কোষের মধ্যে। তাই প্লাজমা পর্দা বা অন্যান্য নিউক্লিয় পর্দা বা গলগি পর্দার থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দা কিন্তু বেশি আছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, বেসিক কোশ্চেন এটা। এরপর দেখো লাইসোজোম কোনটি সঞ্চয় ভাণ্ডার? আগেই বলেছি লাইসোজোমের মধ্যে উৎসেচক থাকে, তাহলে আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক, এটা বলার দরকার হবে না, অপশান ডি রাইট অ্যান্সার। এটিপিকে তো মাইটোকন্ড্রিয়া, সুগার উদ্ভিদ দেহে তৈরি করে, প্রোটিন রাইবোজোমের সাথে রিলেটেড। এরপর দেখো ইউক্যারিওটিক কোষের সিলিয়া ও ফ্লাজেলার বিন্যাসরীতি হলো, ইউক্যারিওটিক কোষের সিলিয়া ও ফ্লাজেলার যে বিন্যাসরীতি সেটা কিন্তু 9+2। এখন এটা কি 9+2 কি জানো? এই 9+2 অ্যাকচুয়ালি এটা যখন তোমরা সেন্ট্রোজোম পড়বে, সেই সেন্ট্রোজোম ধরে নাও, সেন্ট্রোজোম কেমন তৈরি, এইরকম ধরে নাও, এটা সেন্ট্রিওল, এটা একটা সেন্ট্রিওল, আর এটা একটা সেন্ট্রিওল, অর্থাৎ দুটো সেন্ট্রিওল নিয়ে একটা সেন্ট্রোজোম এরকম হয়। এই যে সেন্ট্রিওল তোমরা দেখতে পাচ্ছ, এই যে সেন্ট্রিওল তোমরা দেখতে পাচ্ছ, সেই সেন্ট্রিওলের মধ্যে কি আছে না অনেকগুলি টিউবিউলিন প্রোটিন আছে। এই একটা সেন্ট্রিওলকে যদি তুমি খুলতে পারো তাহলে দেখতে পাবে এরকম তিনটে করে এরকম 9 জায়গায় আছে, তিনটে করে এরকম 9 জায়গায় পরপর এরকম সাজানো। অর্থাৎ তুমি একটা সেন্ট্রিওলকে, একটাকে যদি খুললে দেখতে পাবে তার উপর থেকে দেখতে পেলে দেখবে এরকম তিনটে করে পাইপের, সরু সরু পাইপের তিনটে করে এরকম জোড়া আছে, 9টা আছে। অর্থাৎ আর ভিতরে থাকে কিছু, ভিতরে 0, অর্থাৎ বাইরের দিকে 3টে করে টিউবিউলিন প্রোটিন 9 জায়গায়, তাহলে 27টা, আর ভিতরে একটাও না, তাহলে টোটাল এটা হচ্ছে সেন্ট্রিওল। কিন্তু এটা সেন্ট্রিওল। আর তোমাদের এই কোশ্চেনে বলেছে কি ইউক্যারিওটিক কোষের ফ্লাজেলাতে কিন্তু কি হয়, এই যে তুমি বাইরের দিকে 9টা, সেই 9টাতে কিন্তু 2টো করে টিউবিউলিন থাকে, এটা ইম্পর্টেন্ট কি না, 2টো করে এরকম 9 জায়গায় থাকে এবং ভিতরে থাকে 2টো, অর্থাৎ 9+2 এই অ্যারেঞ্জমেন্টে সিলিয়া ও ফ্লাজেলা থাকে। ক্লিয়ার? এবার দেখো উদ্ভিদ কোষের লাইসোজোমের মতো কাজ করে কি, অর্থাৎ উদ্ভিদ কোষের যে লাইসোজোম, দেখো উদ্ভিদ কোষের অ্যাকচুয়ালি তোমরা জানো যে উদ্ভিদ কোষে বিভিন্ন কোষাঙ্গাণু পাওয়া যায়, কিন্তু এই কোষাঙ্গাণু ছাড়াও উদ্ভিদ বা প্রাণী কোষে বা উদ্ভিদ কোষে বলতে পারো 3 রকম ছোট ছোট পর্দাযুক্ত ছোট ছোট অঙ্গাণু থাকে, যাদেরকে আমরা কোষ অঙ্গাণু বলি না। কেন কোষ অঙ্গাণু বলি না? কারণ এটা মনে রাখবে, এই যে এন্ডোপ্লাজম রেটিকুলাম, তারপরে গলগি বস্তু, এদের মধ্যে ক্যাটালেজ সংশ্লেষকারী এনজাইম থাকে না, কিন্তু এই যে স্পোরোজোম, পারক্সিজোম, গ্লাইঅক্সিজোম, এর মধ্যে কিন্তু এরাও কোষের মধ্যে থাকে, ছোট ছোট কোষ অঙ্গাণু, এদেরও কিন্তু কোষ পর্দা আছে বাইরে, একক পর্দা, তাদের মধ্যে কিন্তু ক্যাটালেজ অর্থাৎ ক্যাটালেজ বিশ্লেষণকারী উৎসেচক পাওয়া যায়। সেই জন্যে যদি কখনো পরীক্ষায় বলে যে তোমরা নর্মাল কোষ অঙ্গাণু আর এই যে স্পেরোজোম, পারক্সিজোম, গ্লাইঅক্সিজোম, এই 3টেকে একসঙ্গে নিয়ে বলা হয় মাইক্রোবডিস, অর্থাৎ মাইক্রোবডিস এবং সাধারণ কোষের মধ্যে কোষাঙ্গাণুর মধ্যে পার্থক্য কী না, সাধারণ কোষাঙ্গাণুর মধ্যে ক্যাটালেজ বিশ্লেষণকারী উৎসেচক থাকে না, কিন্তু যে মাইক্রোবডিস অর্থাৎ তার মধ্যে কিন্তু ক্যাটালেজ সংশ্লেষকারী উৎসেচক থাকে। এখন উদ্ভিদ কোষের লাইসোজোম, অর্থাৎ উদ্ভিদ কোষের লাইসোজোম, যেহেতু উদ্ভিদ কোষে লাইসোজোম থাকে না, তাই উদ্ভিদ কোষের লাইসোজোমের মতো কাজ করে, সেটা হচ্ছে স্ফেরোজোম, অর্থাৎ এই যে আত্মঘাতী থলি বা বিভিন্ন হাইড্রোলাইটিক এনজাইম, সেটা কিন্তু এই স্ফেরোজোমের মধ্যে থাকে। আর গ্লাইঅক্সিজোম কি না, গ্লাইঅক্সিজোম হচ্ছে, মনে রাখবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেনের অ্যান্সার করছি আমি, গ্লাইঅক্সিজোম এইটা কিন্তু কখনোই প্রাণী কোষে পাওয়া যায় না, কারণ গ্লাইঅক্সিজমের কাজ হচ্ছে লিপিড বা ফ্যাট থেকে কার্বোহাইড্রেট তৈরি করা, যে প্রপার্টিটা প্রাণী দেহে পাওয়া যায় না, এটা একমাত্র উদ্ভিদ কোষেই গ্লাইঅক্সিজমের মধ্যে এই লিপিড বা ফ্যাট থেকে কার্বোহাইড্রেট উৎপন্ন করা যায়। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে অপশান কি হবে? অপশান হচ্ছে উদ্ভিদ কোষে লাইসোজোমের মতো কাজ করে কে? স্ফেরোজোম। কোন আয়ন
রাইবোজোমের অধঃএকক, দেখো কিছুক্ষণ আগেই তো বলে দিয়েছি, কমন পড়ে গেছে, অর্থাৎ অপশান কি হবে? অপশান হবে সি, ম্যাগনেসিয়াম। এরপরে দেখো কোনটি সকল লাইসোজোমের জন্য সাধারণ বৈশিষ্ট্য? সকল লাইসোজোম, দেখো কোষ বিভাগ, প্রোটিন সংশ্লেষের ক্ষমতা, তো লাইসোজোমের কাজ কি প্রোটিন সংশ্লেষ হবে বলো? লাইসোজোমের কাজ কি? লাইসোজোমের কাজ বিভিন্ন হাইড্রোলাইটিক এনজাইম তৈরি করা। এবার কোশ্চেনটা বলছে কোনটি সকল লাইসোজোমের জন্য সাধারণ বৈশিষ্ট্য? তাহলে দেখো বি অপশান কি বলছে? বৃহৎ অণুকে বিশ্লেষিত করে ক্ষুদ্র অণুতে পরিণত করার ক্ষমতা সম্পন্ন উৎসেচকের উপস্থিতি। দেখো কোনটি সকল লাইসোজোমের, অর্থাৎ সকল লাইসোজোম মানে কি? লাইসোজোমের কিন্তু 3 রকমের বহুরূপতা দেখা যায়, প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি, 3 ধরনের লাইসোজোম দেখা যায়। এদের মধ্যে শক্তি উৎপাদন করার ক্ষমতা, তো শক্তি উৎপাদন করার ক্ষমতা তো মাইটোকন্ড্রিয়া, কোষ বিভাজনের ক্ষমতা তো নেই এর, আর বৃহৎ অণুকে বিশ্লেষিত করে ক্ষুদ্র অণুতে পরিণত করার ক্ষমতা বা সম্পন্ন উৎসেচক উপস্থিতি, একেই আমরা কি বলবো না রাইট অ্যান্সার বলবো, যে বি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে দেখো তাহলে কি হবে? বি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর দেখো কোষের আকৃতি ছোট হলে নিচের কোনটি সত্য হবে? এটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা কোশ্চেন, যে কোষের আকৃতি ছোট হলে নিচের কোনটি সত্য হবে? দেখো নিউক্লিয়াস ছোট হবে, তো এমন কোনো বৈশিষ্ট্য নেই যে কোষ ছোট হওয়া মানেই তার নিউক্লিয়াস ছোট হবে, এমন কিন্তু নয়। নিউক্লিয়াসটা খুব বড় হবে, এটাও নয় যে কোষ ছোট মানে নিউক্লিয়াস বড় হবে, এমন নয়। এটির বিপাকীয় অধিক সক্রিয় হয়, এইটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং দেখো এবং বলছে অপশান 4 বলছে এটি বিপাকীয়ভাবে কম সক্রিয়, এটা তো হবেই না। দেখো এইটা তাহলে বুঝতে হবে কি, আমি যে অ্যান্সারটা বললাম যে এর অপশানটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে এটি বিপাকীয়ভাবে অধিক সক্রিয়। কেন? দেখো কোনো সেল যদি সাইজে ছোট হয় তাহলে তার যে ভলিউম মানে তার যে আয়তনটা কি হবে? ছোট হবে, আয়তনে স্মল হবে। ভালো করে দেখবে, শুনো ভালো করে, বলছে কোনো কোষ যদি ছোট হয় তাহলে সেই যে সেল তার যে ভলিউম বা আয়তন সেটাও কি ছোট হবে। অর্থাৎ ভলিউম ইজ টু সারফেস রেশিও, অর্থাৎ যদি তুমি দেখো এই যে কোষটা, এই যে কোষের যে বাইরের আবরণ, সেই আবরণটা সারফেস এরিয়া, এই সারফেস এরিয়া দেখো অনেকটা বড় এর ভিতরের তুলনায়। অর্থাৎ বলতে চাইছি কি আমি, যে সারফেস এরিয়া রেশিও কি বা সারফেস এরিয়ার সঙ্গে অনুপাত কি না কোষের আয়তন। অর্থাৎ কোষ ছোট হলে তার আয়তন ছোট হবে, কিন্তু কোষের বাইরের আবরণ কিন্তু সারফেস এরিয়া কিন্তু বেশি, অর্থাৎ সারফেস এরিয়া বেশি কিন্তু কোষের আয়তন কম। তো যখনই সারফেস এরিয়া বেশি হবে কোষের, তখন কিন্তু সেই সারফেস এরিয়া যদি বেশি হয় তাহলে ডিফিউশন পদ্ধতিতে, ব্যাপন পদ্ধতিতে এই যে সারফেস এরিয়া দিয়ে বিভিন্ন জিনিস ঢুকবে, যেহেতু সারফেস এরিয়া বড় আয়তনের তুলনায়, তাই সারফেস এরিয়া দিয়ে বিভিন্ন জিনিসের মধ্যে ঢুকবে, আর বিভিন্ন জিনিস যখন এর মধ্যে ঢুকবে ডিফিউশন বা ব্যাপন পদ্ধতিতে, তখন এর মধ্যে বিপাকীয় কাজও বেশি হবে। তাহলে কোষের আকৃতি ছোট হলে কিন্তু বিপাকীয় কাজ বেশি হবে, কারণ সারফেস এরিয়া বেশি ভলিউম বা আয়তনের তুলনায়। সেই জন্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এরপর দেখো গলগি বডি উৎপন্ন হয়, তো আমরা এটা জানি যে গলগি বডি কি করে তৈরি হয় না, গলগি বডি আমরা যদি দেখি গাল সিস্টেম, দেখো এটা আমরা শিখিয়ে দিই তোমাদেরকে, একটা সিস্টেম আছে GERL, অর্থাৎ গলগি বডিজ, এন্ডোপ্লাজম রেটিকুলাম, লাইসোজোম। অর্থাৎ তুমি যদি পরপর দেখো তাহলে প্রথমে নিউক্লিয়াসের পরে কি এন্ডোপ্লাজম রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরে কি গলগি বডি, তারপরে হচ্ছে লাইসোজোম। তাহলে দেখো কে কোথা থেকে তৈরি হলো বুঝতে পারলে, গলগি বডিজ ইয়ার থেকে তৈরি হলো, গলগি বডিজ ইয়ার থেকে তৈরি হলো। তাহলে অপশন কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ক্লিয়ার? এরপর দেখো এরপরে আমরা নিচের কোনটি ক্লোরোপ্লাস্টে পাওয়া যায় না? নিচের কোনটি ক্লোরোপ্লাস্টে পাওয়া যায় না? ক্লোরোফিল এ, জ্যান্থোফিল, ক্যারোটিন, অ্যান্থোসায়ানিন। অর্থাৎ দেখো ক্লোরোফিল এ তো প্রধান রঞ্জক উদ্ভিদের পাতার, ক্যারোটিন তো পাওয়া যায়, জ্যান্থোফিলও পাওয়া যায়, কিন্তু অ্যান্থোসায়ানিন এইটা কিন্তু ক্লোরোপ্লাস্টে পাওয়া যায় না, অন্যান্য কোষীয় অঙ্গাণুতে বা অন্যান্য জায়গায় পাওয়া যায়। পেরিনিউক্লিয়ার সিস্টার্নির মধ্যে যে ফাঁক থাকে
সেই ফাঁকটা পেরিনিউক্লিয়ার সিস্টার্নি। এর মধ্যে কি না, পেরিনিউক্লিয়ার সিস্টার্নি যেটা, সেটা হচ্ছে তোমার, এরপর দেখো পেরিনিউক্লিয়ার সিস্টার্নির মধ্যে কি বললো না, পেরিনিউক্লিয়ার সিস্টার্নির মধ্যে যে ফাঁক অর্থাৎ যে ডিস্টেন্সটা, সেটাকে বলছে কি যে 10 থেকে 15 ন্যানোমিটার কিন্তু এর মধ্যে যে ডিস্টেন্স। এরপরে দেখো তাহলে অপশানটা কী হবে, অপশানটা হবে এ। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন নয়। 36-এর দাগ বলছে, দেখো কোনটির উপস্থিতি সিলিয়া ও ফ্ল্যাজেলা চলনের জন্য দায়ী। দেখো যে কোনো কিছু মুভমেন্ট করতে গেলে তার কিন্তু শক্তির প্রয়োজন হয়, এনার্জির প্রয়োজন হয়। এখন এই যে শক্তি বা এনার্জি প্রয়োজন হবে, ধরে নাও ওই যে সেন্ট্রিওল তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম, এই যে এরকম, এটা ধরো সেন্ট্রিওল, এরকম 3টে করে ক জায়গায় থাকে, 9 জায়গায় বলেছি, আর মাঝখানে 0। ঠিক এই যে 3টে করে থাকছে, এই যে লম্বা দাগ দেখতে পাচ্ছ, এই লম্বা দাগটাকে বলা হয় রেডিয়াল স্পোক। আর এই জায়গায় এরা হচ্ছে টিউবিউলিন, 3টে করে টিউবিউলিন প্রোটিন দিয়ে তৈরি, এবং মাঝখানে এই টোটালটা হচ্ছে একটা সেন্ট্রিওল। এখন এই যে সেন্ট্রিওল, এটা কি করতে পারে, একটা জিনিস তোমাদের বলে দিই, সিলিয়া বা ফ্লাজেলা যখন মুভমেন্ট করে, তখন সিলিয়া কীরকম মুভমেন্ট করে দেখেছো, সিলিয়া সবসময় কিন্তু এক ধরনের মুভমেন্ট করতে থাকে, এইরকম এইরকম এইরকম। কিন্তু যখন ফ্লাজেলা মুভমেন্ট করে, তখন কিন্তু ফ্লাজেলা এইদিকে একবার এইদিকে একবার, অর্থাৎ এইদিকে একবার এদিকে একবার, এদিকে একবার এইদিকে একবার, এরকম মুভমেন্ট করে। অর্থাৎ এই মুভমেন্ট করার জন্য এনার্জি বা শক্তির প্রয়োজন হয়, আর এই শক্তির প্রয়োজনে যে সাহায্য করে সেটা হচ্ছে ডাইনিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাইনিন, ডাইনিন হচ্ছে কি করে, ডাইনিন হচ্ছে একটা এটিপিএস, অর্থাৎ এর এটিপিকে ধরে সেখান থেকে এনার্জি নিয়ে সিলিয়া বা ফ্লাজেলাকে মুভমেন্ট করাতে পারে। ক্লিয়ার? তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর দেখো বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ, এইগুলো মেলানো কিন্তু অত্যন্ত সহজ। এগুলো আমরা কি করে মেলাবো না, এইগুলো মেলাতে গেলে আমাদেরকে কিছু ট্রিক, অর্থাৎ এখানে বুঝতে হবে সবার আগে যে কোনটা